একটা ওয়াটারের তোমার ওয়াটার স্যাম্পলের পিএইচ বেশি, ধরো পিএইচ বেশি 8 এর উপরে আছে, 8+, তার মানে কি সেখানে কি কি থাকতে পারে? বাইকার্বনেট থাকতে পারে, কার্বনেট থাকতে পারে, আর কি থাকতে পারে? পিএইচ রেঞ্জটা মনে আছে? আর হলো হাইড্রোক্সাইড থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এই তিনটা হলো মেজর কন্ট্রিবিউটার্স। পানিতে যদি বাইকার্বনেটস, কার্বনেটস অথবা হাইড্রোক্সাইডস থাকে, তার মানে কি এগুলো আসলে কি অ্যানায়ন আছে না? অ্যানায়নটা যে কোনো ক্যাটায়নের সাথে যদি যুক্ত অবস্থায় থাকে পানিতে, তখন পানির অ্যালকালিনিটি, তখন বলি আমরা যে পানিতে অ্যালকালাইন বা পানিতে অ্যালকালিনিটি আছে। হ্যাঁ, বাট এই যে অ্যালকালিনিটি এটা আসলে কি? এটা হলো তোমার যে পরিমাণ, এটা কি পিএইচ বেড়ে গেছে, তাহলে এই পিএইচটাকে নিউট্রালাইজ করতে তোমার বাইরে থেকে কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে না? তাহলে এই যে দেখো, যে পরিমাণ অ্যাসিড দিলে তুমি যে রেফারেন্স পিএইচে সেটাকে নিতে চাচ্ছ সেটা আনতে পারবা, সেই পরিমাণ অ্যাসিডের মানটাই হচ্ছে আসলে অ্যালকালিনিটি। তার মানে তোমার অ্যালকালিনিটি বেশি হলে অ্যাসিড বেশি লাগবে, অ্যালকালিনিটি যদি কম হয় অ্যাসিড কম লাগবে। তাহলে অ্যালকালিনিটি বিভিন্ন রেফারেন্স পিএইচে মাপা যায়, একটা হলো 8.3 পর্যন্ত এবং আরেকটা হলো কি 4.5 পর্যন্ত। আমরা ওটা একটা টেবিলে দেখব। তাহলে দেখি এই ক্ষেত্রে আমাদের আসলে যেটা করতে হবে, যখন আমরা অ্যালকালিনিটি মেজার করব তখন আসলে কি আমাদের সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। সালফিউরিক অ্যাসিড হলো একটা স্ট্রং অ্যাসিড, যেটা তোমার পানিতে অ্যালকালিনিটি থাকে মানে যেহেতু বেস আছে সেটা ক্ষারকে প্রশমিত করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যে অ্যালকালিনিটির এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা কি? এটা সিগনিফিকেন্স হলো এটা বাফার হিসেবে কাজ করতেছে। বাফার মানে কি? বাফার মানে হলো ধরো একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ধরো এটাকে একটা ইয়া চিন্তা করো, একটা স্ট্রিম চিন্তা করো বা একটা রিভার চিন্তা করো। এই রিভারের যে ওয়াটার গুলো আছে সেটাতে হাই অ্যালকালাইন, ঠিক আছে? যদি অ্যালকালিনিটি না থাকতো তাহলে কি হতো? এখন অ্যালকালিনিটি আছে তাহলে কি হয়েছে? ধরো প্রথম কন্ডিশনে দেখো সেটা অ্যালকালিনিটি নাই, ধরো এটাতে এখন অ্যালকালিনিটি নাই। আচ্ছা, অ্যালকালিনিটি যেহেতু নাই, এখন যদি অ্যাসিড রেইন হয়, অ্যাসিড রেইন হওয়ার পরে এই রিভারের অবস্থা কি হবে? পিএইচ কমে যাবে না? পিএইচ কমে যাবে কারণ অ্যাসিড আসছে বাইরে থেকে। পিএইচ কমে গেলে কি হবে? যে স্পিসিস গুলো আছে বা অ্যাকোয়াটিক লাইফ আছে সেগুলা মারা যাবে, ডিও লেভেলটা কমে যাবে। আচ্ছা, এখন পানি যদি অ্যালকালাইন হয় সেই ক্ষেত্রে কি হবে? এই যে পিএইচটা কমে যাওয়ার চেষ্টা করবে অ্যাসিডের কারণে, সেটাকে ও রেজিস্ট করবে। এই রেজিস্টটাকে, এই ক্রিয়াটাকে বলতেছি আমরা বাফার ক্রিয়া বা বাফার ক্যাপাসিটি। সবাই বুঝতে পারছো এটা? তো কেউ রেসপন্ড করো। একবার। হ্যাঁ, আরেকবার বলবো? জি স্যার। আচ্ছা, আরেকবার বলতেছি। বললাম যদি পানিতে অ্যালকালিনিটি না থাকতো, অ্যালকালিনিটি না থাকার অর্থ হইলো ধরো এই রিভারে অ্যালকালিনিটি নাই, তার মানে কি কার্বনেট নাই, বাইকার্বনেটও নাই, ওএইচ ও নাই, মানে এগুলা নাই। সেই ক্ষেত্রে যদি তোমার বাইরে অ্যাসিড রেইন হয়, অ্যাসিড রেইন হলে কি হবে? পানিতে H+ এর পরিমাণ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে পিএইচ কি হয়ে যাবে? কমে যাবে না? পিএইচ 7 এর নিচে চলে আসবে, অ্যাসিডিক হবে ওয়াটার। ধরো পানিতে এই এই এগুলা আছে, এই এলিমেন্টস গুলো আছে, কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড। হ্যাঁ, এগুলো থাকলে পানিতে কি বলতেছি আমরা? অ্যালকালিনিটি আছে। তাহলে এই কেসে যদি অ্যাসিড রেইন হয় তাহলে এগুলা কি করবে? নিউট্রালাইজ করবে না H+ আয়নটাকে? জি স্যার। তখন কি আর পিএইচ 7 এর নিচে আসতে দিবে? দিবে না না। স্যার। এই যে দিবে না মানে কি একটা বাধা দিচ্ছে, এটাকেই বলতেছি বাফার।
যেটা রেজিস্ট করতেছে, এই যে এই ক্রিয়াটা হলো বাফার ক্রিয়া। এটা কেমিস্ট্রিতেও পড়ে আসার কথা তোমাদের। আচ্ছা, আশা করি বুঝছো নাকি সবাই এবার? জি স্যার। ওকে, গুড। তাহলে এটা কেন লাগতেছে, যে অ্যাকোয়াটিক লাইফ, এখন যে এক্সাম্পলটা দিলাম, যে পানি যদি অ্যালকালিনিটি কম হয় সেক্ষেত্রে সেটা অ্যাসিড রেনে সাসেপ্টেবল থাকে, সেক্ষেত্রে অ্যাসিড রেন হইলে মাছ মারা যেতে পারে। এছাড়াও মনে করো ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে অ্যালকালিনিটি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, যেমন আয়রন রিমুভাল প্রসেসে অ্যালকালিনিটি দরকার। হ্যাঁ, আয়রন রিমুভাল প্রসেসে অ্যালকালিনিটি মেজর একটা রোল প্লে করে, কারণ আয়রন রিমুভ হয় যখন তুমি Fe2+ কে Fe3+ এ নিয়ে আসবা, এটাকে বলা হয় অক্সিডেশন করা। তো এই যে Fe2+ থেকে Fe3+ কনভার্সন, এটা অক্সিডেশনটা, এটা রেট বেড়ে যায় যদি অ্যালকালিনিটি থাকে আর কি, বুঝা গেছে? আচ্ছা, অ্যালকালিনিটি 130 এর কম হলে আসলে এই ট্রিটমেন্ট প্রসেস এটা বাধা দেয়। তাহলে এগুলাই যে অ্যাকোয়াটিক লাইফ, অ্যাসিড রেইন, বাফার, ট্রিটমেন্ট প্রসেস, এইভাবে আমার অ্যালকালিনিটির এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, এই তিনটা টপিক ভালো মতো পড়বা কুইজের জন্য। আচ্ছা, এখানে লেখা আছে যে আমাদের 1997-এ অ্যালকালিনিটির কোনো লিমিট দেয় নাই। হ্যাঁ, 23 তো মনে হয় কোনো লিমিট দেওয়া নাই আসলে। অ্যালকালিনিটি আসলে লাগে ওই যে ট্রিটমেন্ট প্রসেসে যদি আয়রনকে অক্সিডাইজ করতে হয় সেক্ষেত্রে হায়ার অ্যালকালিনিটি দরকার, অথবা পিএইচ কে স্ট্যাবিলাইজ করতে হায়ার অ্যালকালিনিটি দরকার আছে। তাহলে এটা কিভাবে টেস্ট করবা জানোই, বিকার নিবা, সিলিন্ডার, আর তোমার ইন্ডিকেটর হিসেবে লাগবে ফেনফথেলিন এবং মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর। হ্যাঁ, তো এখানে আমরা কি করতেছি, বাইরে থেকে সালফিউরিক অ্যাসিড অ্যাড করতেছি। সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন আমার জানা আছে, সেটা কত, 0.02 নর্মাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের যে পানির স্যাম্পলটা নিছো সেখান থেকে 100 মিলিলিটার নিয়ে মেজার করে নিবা, এবং ডিস্টিল ওয়াটারও নিবা 100 ওয়াটার। তাহলে তোমার যে স্যাম্পলের পিএইচ, ইনিশিয়াল পিএইচটা মেজার করবা প্রথমে। অলরেডি তোমরা পিএইচ টেস্ট করে ফেলছো, সো যাদের পিএইচ 7-এর নিচে আছে তাদের আসলে পানিতে অ্যালকালিনিটি নাই, বুঝছো? যদি 7-এর উপরে থাকে, অ্যালকালিনিটি আছে তোমাদের, মানে ফেনফথেলিন অ্যালকালিনিটি নাই, সেটা একটু পরেই বলবো। তো আগে পিএইচটা মেজার করবা। যদি দেখো তোমার পিএইচ 8.3 এর উপরে আছে, তাহলে ফেনফথেলিন অ্যাড করবা। ফেনফথেলিন অ্যাড করলে যেটা হবে, পিঙ্ক কালার ডেভেলপ করবে, বুঝছো? পিঙ্ক কালার ডেভেলপ করলে তুমি তাকে 8.3 পর্যন্ত টাইট্রেট করতে পারবা। তাহলে যে 8.3 আনা পর্যন্ত তোমার যে ইয়েটা লাগতেছে, যতটুকু অ্যাসিড লাগতেছে, ওই ভলিউমটা মেজার করলা, তারপর সেটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সাথে গুণ দিয়ে তুমি যে অ্যালকালিনিটি পাবা সেটা হলো কি, আসলে ফেনফথেলিন অ্যালকালিনিটি বা পি অ্যালকালিনিটি। তোমাদের একটা টেবিলে সেটা দেওয়া আছে, একটু পরে দেখাচ্ছি। যদি দেখো যে তোমার ইনিশিয়াল পিএইচ ফেনফথেলিন অ্যাড করার পরে পিঙ্ক কালার ডেভেলপ হয় না বা কালার লেস হয়েছে, তার মানে কি পিএইচ 8.3 এর কম আছে। ঠিক আছে, পিএইচ যদি 8.3 এর কম থাকে তখন, আর পি অ্যালকালিনিটি 0, পিএইচ 8.3 এর কম থাকা মানে পি অ্যালকালিনিটি 0 আছে, তাহলে তখন আমরা বের করব এম অ্যালকালিনিটি। এম অ্যালকালিনিটি করার জন্য মিথাইল অরেঞ্জ অ্যাড করা লাগবে এবং সেটাকে 4.5 পর্যন্ত টাইট্রেট করা লাগবে। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে টোটাল জি স্যার। অ্যালকালিনিটি কি হবে, এই পি অ্যালকালিনিটি আর এম অ্যালকালিনিটি যোগ করে যেটা পাবা সেটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো ক্যালকুলেশন কিভাবে করবা। অ্যালকালিনিটি আমরা মেজার করি মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। কোন এককে মেজার করি? মিলিগ্রাম পার মিলিগ্রাম পার লিটার। লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে
ml p অ্যালকালিনিটি কখন হবে যখন তুমি 8.3 পর্যন্ত টাইট্রেট করবা আর m অ্যালকালিনিটি হবে হলো টোটাল অ্যালকালিনিটি হবে 4.5 পর্যন্ত বুঝা গেছে তাহলে দেখো এখানে একটা হিসাব দেওয়া আছে যে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড এটা তো তুমি টাইট্রেশন করে পাবা সাথে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে গুণ হচ্ছে এখানে হবে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড টু পিএইচ 8.3 আর এটা হবে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড টু পিএইচ 4.5 সাপোজ ধরো তোমার পানির পিএইচ আছে এভাবে চিন্তা করো ধরো এটা পিএইচ স্কেল হ্যাঁ এখানে 8.3 আছে এখানে 4.5 ধরো তোমার পানির পিএইচ আছে 9.1 তাহলে তুমি এই যে 8.3 পর্যন্ত একটা টেস্ট করতে পারো না টাইট্রেশন 9.1 থেকে 8.3 আনতে তোমার যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগছে সেটার সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করলে যে অ্যালকালিনিটিটা পাবা সেটা হলো কি পি অ্যালকালিনিটি এটা কি বুঝছো আচ্ছা ওকে এই পর্যায়ে আসে তুমি কি করবা মিথাইল অরেঞ্জ অ্যাড করলা না মিথাইল অরেঞ্জ অ্যাড করার পর 8.3 থেকে 4.5 পর্যন্ত টাইট্রেট করবা এখানেও কি একটা ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড পাবা না সেটা হলো কি এম অ্যালকালিনিটি আর এই দুইটা ভ্যালু যোগ করলে যে অ্যালকালিনিটি পাবা সেটা হলো কি টোটাল অ্যালকালিনিটি এটা কি বুঝছো জি স্যার ওকে জি স্যার 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 আমাদের গ্রুপের হ্যাঁ ফেনোকথ্যালেনের পরে কালার চেঞ্জ হচ্ছিল না তারপরে শুধু মিথাইল অরেঞ্জ দিয়ে টাইট্রেশন করা হয়েছে হ্যাঁ তাহলে তোমাদের টোটাল অ্যালকালিনিটি এম অ্যালকালিনিটি সমান মানে তোমাদের পি অ্যালকালিনিটি 0 জি স্যার বুঝছো জি স্যার তোমাদের টোটাল অ্যালকালিনিটি আর এম অ্যালকালিনিটি এক কারণ কি তোমাদের পিএইচ তার মানে 8.3 এর কম ছিল রাইট জি স্যার কত পাইছিল পিএইচ 8.1 সামথিং ছিল হ্যাঁ 8.1 সামথিং থাকলে তোমার ফেনফথ্যালিন দিলেও কালারলেসই থাকবে কারণ ফেনফথ্যালিন পিঙ্ক থেকে কালারলেস হয় হলো পিএইচ 8.3 তে বুঝতে পারছো জি স্যার 8.3 আসছিল তাও কালার চেঞ্জ হয় না 8.3 তো হবে না তো 8.3 এর উপরে থাকলে হবে ওকে আচ্ছা এখানে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আছে দেখো এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ক্যালকুলেশনটা কি এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হলো নরমালিটি এখানে কার নরমালিটি নরমালিটি অফ সালফিউরিক অ্যাসিড বুঝছো কত ছিল 0.02 আচ্ছা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট কত এর মলিকুলার ওয়েট যদি হয় 100 তাহলে 2 দিয়ে ভাগ হবে হবে কত 50 তাহলে আমরা কি জানি ইকুইভ্যালেন্ট ওয়েট সমান মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা যেটাকে বলা হয় হ্যাঁ তাহলে দেখো এই এম কে ই দিয়ে ভাগ করা হয়েছে করে কি পাওয়া গেছে ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে এক্ষেত্রে হবে সেটা 50 তাহলে এটা বসাই দাও 0.02 ইন্টু 50 ইন্টু 1000 করলে কত আসে 10 আসার কথা বুঝছো তারপর হলো তোমরা যে ডেটা শিটে যে ফাইনাল রিডিং আর ইনিশিয়াল রিডিং পাইছো না একটা জি স্যার এই ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিং মাইনাস করলে যে ভ্যালুটা পাবা সেটা কি এই যে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড বুঝা গেছে এটার সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10 গুণ করবা তাহলে তোমার ফেনফথ্যালিন অ্যালকালিনিটি অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে পেয়ে যাবা বুঝছো ক্যালকুলেশন বুঝা গেছে আচ্ছা বুঝলে পরে দিয়েতে চাই
এটা নিয়ে তার কোশ্চেন অ্যালকালিনিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে দেখো এরপরে হলো আমরা হার্ডনেসে আসতেছি। হার্ডনেস কারা আসলে দেয়? হার্ডনেস বলি যদি তোমার পানিতে ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন বা ধরো গ্রুপ 2 এর ধাতু যদি পানিতে থাকে, সোজা কথা কি গ্রুপ 2 এর ধাতুগুলা যদি মেটাল যদি তোমার পানিতে থাকে সেটাই হচ্ছে হার্ডনেস। পানি যদি হার্ড হয় বা খড় পানি যেটাকে বলে, সেটা কি করে? ফেনা তৈরি করতে দেয় না। বুঝা গেছে? তুমি যদি ডিটারজেন্ট দাও সেই পানিতে ফেনা তৈরি হবে না। তাহলে ডিটারজেন্টের যে মানে কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্টটা তুমি ইউজ করতেছো তার ক্লিনিং অ্যাকশনটা কমে যাবে। এবং আরো একটা প্রবলেম ক্রিয়েট করে, সেটা কি বয়লারে স্কেলিং হয়। তার মানে হার্ড ওয়াটার মানে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এগুলা পাইপের গায়ে এখানে লেগে থাকে, স্কেল ফর্ম করে। ঠিক আছে, জং ধরার মতো এরকম স্কেল ফর্ম করে। ওকে, তো এটাকে মেজার করার জন্য আমরা কি করি? একটা ইডিটিএ টাইট্রেশন করা লাগে, এবং এই ক্ষেত্রে ইন্ডিকেটরটা কি? এরিওক্রোম ব্ল্যাক টি ইন্ডিকেটর। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের কুইজে কোশ্চেনও আছে এটা নিয়ে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা ছাড়াও তোমার হার্ডনেস আরেকটা মেথডে বের করা যায়, তোমাদের ল্যাব ম্যানুয়ালে লেখা আছে। সেটা হলো দেখবে যে ফুল ক্যাটায়ন অ্যানালাইসিস। বাট ফুল ক্যাটায়ন অ্যানালাইসিস করা আসলে কি টিডিয়াস এবং অনেক সময় সাপেক্ষ। এজন্য আমরা অল্টারনেটিভ যে মেথডটা ইউজ করতেছি সেটাকে বলতেছি ইডিটিএ টাইট্রেশন মেথড। বুঝা গেছে? আচ্ছা, তাহলে হার্ডনেসের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স গুলো দেখো। এটা সোপ কনজাম্পশনকে এফেক্ট করে, বয়লার এফিসিয়েন্সি কমায়, যেটা অলরেডি বললাম। হার্ডনেস আবার দুই ধরনের হতে পারে, একটা ক্যালসিয়াম দিতে পারে, একটা ম্যাগনেসিয়াম দিতে পারে। মেইনলি আসলে পানিতে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামই দেয়। বাকি যে মেটালগুলোর কথা বলছি ওগুলো পানিতে খুবই কম থাকে, বা ন্যাচারাল ওয়াটারে বা আমরা যে সোর্স থেকে পানি নিচ্ছি ওগুলাতে খুবই কম থাকে। এই জন্য আমরা হার্ডনেসকে বেসিকলি দুইটা ইয়েতে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটাকে ক্যালসিয়াম হার্ডনেস বলে আর একটাকে ম্যাগনেসিয়াম হার্ডনেস বলি। তো পানিতে ক্যালসিয়াম হার্ডনেসের কোনো কিন্তু আসলে হেলথ রিস্ক নাই, যতই থাকুক সমস্যা না। সমস্যা হলো কাপড় ধোয়ার ক্ষেত্রে। আচ্ছা, বাট যদি ম্যাগনেসিয়াম হার্ডনেস 50 মিলিগ্রাম পার লিটারের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পানির টেস্টটা ল্যাক্সেটিভ হবে। ল্যাক্সেটিভ বলতে বোঝানো হচ্ছে ঝাঁঝালো, মানে তুমি পানিটা খেয়ে একটা ঝাঁঝ পাবা। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম হার্ডনেস 50-এর উপরে আসলে থাকা যাবে না ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে। আর যদি ক্লাসিফিকেশন বলি, আমরা যদি নর্মালি হার্ডনেস মানে টোটাল হার্ডনেস 50-এর যদি কম হয় সেটাকে সফট বলি, 50 থেকে 150 এই রেঞ্জে সেটাকে মডারেট বলি। হার্ড বলা হয় যদি 150 থেকে 300 থাকে, এবং ভেরি হার্ড হলো যদি 300-র উপরে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে হার্ডনেস টেস্ট কিভাবে করবা? সেম ভাবে এখানেও তোমাকে টাইট্রেশন করতে হবে। বিকার লাগবে, তোমার মেজারিং সিলিন্ডার লাগবে, যেটা দিয়ে স্টার করবা, স্টারার লাগবে, এবং একটা ড্রপার লাগবে। তাহলে তুমি আগে এরিওক্রোম ব্ল্যাক টি ডাইয়ের একটা বাফার সলিউশন ক্রিয়েট করবা, বা সেটাকে স্ট্যান্ডার্ড ইডিটিএ সলিউশনও বলতেছে। প্রথমে কি করবা, তোমার স্যাম্পল 50 ml নিবা, বিকারে রাখবা। তারপরে বাফার অ্যাড করলে তোমার স্যাম্পলের পিএইচ হবে 10। তো সবারই পিএইচ আসলে 10-এর নিচেই আছে, তাই সবাইকে বাফার সলিউশনটা অ্যাড করতে হবে। এটা করার পরে তুমি এরিওক্রোম ব্ল্যাক টি ইন্ডিকেটর মানে ফেনফথ্যালিনের মতো দিবা। তাহলে দেখবা তোমার যে পানির স্যাম্পলটা সেটা ওয়াইন রেড হয়ে যাবে। এরপরে তুমি আস্তে আস্তে ইডিটিএ অ্যাড করতে থাকবা। ইডিটিএ অ্যাড করলে যেটা হবে, এই ওয়াইন রেড কালারটা ব্লু হয়ে যাবে। যখনই ব্লু হবে তখনই তুমি টাইট্রেশন শেষ করবে। ওটাই তোমার টাইট্রেশনের এন্ড পয়েন্ট। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, আমরা একটু আজান দিচ্ছে, একটু পরে ক্লাসটা কন্টিনিউ।
আচ্ছা, তাহলে প্রসেসটা তো বুঝছো। তুমি বিকারে 50 ml স্যাম্পল নিয়ে বাফার অ্যাড করলে তোমার পিএইচ 10-এ রেজ করবে, মানে 10-এ পৌঁছাবে। তখন তুমি আসলে কি করবা, ইন্ডিকেটরটা দিবা। ইন্ডিকেটর দিলে তোমার বাফার সলিউশন যে ঠিক মতো তোমার পানির সাথে মিক্স হয়েছে, এটার ইন্ডিকেশন হলো যে স্যাম্পলটা ওয়াইন রেড হয়ে যাবে। এরপরে তুমি ইডিটিএ যে কমপ্লেক্স একটা কম্পাউন্ড আছে সেটা দিয়ে টাইট্রেট করতে থাকবা। এটা দিয়ে টাইট্রেট করতে থাকলে দেখবা কালারটা যখন ব্লু হয়ে যাবে সেই পর্যন্ত তুমি টাইট্রেট করবা। হ্যাঁ, তারপরে ইনিশিয়াল রিডিং এবং ফাইনাল রিডিংটা মেজার করবা। তারপর সে আগের মতোই ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিং বাদ দিবা এবং একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাড করবা। তাহলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি, যে কোনো কিছুর ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মনে রাখার আমি উপায়টা বলি। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, নর্মালিটি ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু 1000 ডিভাইডেড বাই ভলিউম অফ স্যাম্পল। মনে থাকবে? আচ্ছা, এখানে যেহেতু আমরা হার্ডনেসটাকেও মেজার করতেছি মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, তাই এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, 50। আমরা যখন অ্যালকালিনিটি করছি তখনও ইকুইভ্যালেন্ট ওয়েট ছিল 50, কারণ আমরা ক্যালসিয়াম কার্বনেটটা নিচ্ছি। আমি যখন বলছিলাম যে ফ্রি কার্বন ডাইঅক্সাইড পড়াচ্ছিলাম সেই ক্ষেত্রে আমাদের ই এর ভ্যালু কত ছিল, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড ছিল। এখন কোনো কারণে যদি আমি বলি তুমি ফ্রি কার্বন ডাইঅক্সাইড বের না করে তুমি টোটাল অ্যাসিডিটি বের করো, যখনই বলবো অ্যাসিডিটি তখন কিন্তু তোমাকে মেজার করতে হবে মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। মনে থাকবে এটা? আর যখনই মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটে মেজার করবা তখন ই এর ভ্যালু হয়ে যাবে 50, মানে তুমি ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট নিবা। এটা কি সবার ক্লিয়ার? তোমরা কি আসো সবাই? জি স্যার। এই জিনিসটা ক্লিয়ার সবার? আমি জি স্যার। বললাম আমি যদি তোমাদেরকে ফ্রি কার্বন ডাইঅক্সাইড বের করতে না দিয়ে অ্যাসিডিটি বের করতে বলি তখন কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টরের এই ইটা 50 হয়ে যাবে। বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটির জন্য যত পিএইচ ওই পিএইচ পর্যন্ত নিবা, আর টোটাল অ্যাসিডিটি বললে টোটাল অ্যাসিডিটির জন্য যে ভলিউমটা ওটা মেজার করবো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে এখানে নর্মালিটি হলো 0.01 এবং 50 ml স্যাম্পল ধরে হিসাব করলে কত আসবে, 0.01 ইন্টু 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50, এটাও 10 আসবে। তাহলে তোমার যে রিডিংটা সেটার সাথে 10 গুণ করলে টোটাল হার্ডনেসের ইয়েটা পেয়ে যাবে। এখন দেখো এভাবে যে তুমি হার্ডনেসটা বের করলে সেটা আসলে কি টোটাল হার্ডনেস। এই টোটাল হার্ডনেসের মধ্যে কিছু হার্ডনেস দিবে ক্যালসিয়াম, কিছু হার্ডনেস দিবে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা টোটাল হার্ডনেস কে এভাবে লিখতে পারি না, টোটাল হার্ডনেস সমান ক্যালসিয়াম হার্ডনেস প্লাস ম্যাগনেসিয়াম হার্ডনেস। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকভাবে আমরা হার্ডনেসটাকে ডিফাইন করতে পারি, সেটাকে বলা হয় কার্বনেট হার্ডনেস এবং নন কার্বনেট হার্ডনেস। এই যে দেখো টোটাল হার্ডনেস আছে, এই টোটাল হার্ডনেসের মধ্যে একটা পোরশন, ধরো টোটাল হার্ডনেস একটা তুমি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে ডিফাইন করতেছো। আরেকভাবে ডিফাইন করা যায়, সেটা হলো কি কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেস। তাহলে দেখো কি বলতেছি, কার্বনেট টোটাল হার্ডনেস কে সমান কার্বনেট হার্ডনেস সমান
কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেস। আচ্ছা, তাহলে হলো ধরো হার্ডনেসের মধ্যে কি আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কিছু পোরশন কার্বনেট অথবা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে পানিতে থাকবে, মানে এইভাবে থাকবে, অথবা ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট এভাবে থাকবে। তাহলে যে হার্ডনেসের যতটুকু অংশ এই কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে অ্যাটাচ থাকবে সেটাকে বলতেছি আমরা কার্বনেট হার্ডনেস। এটাকে টেম্পোরারি হার্ডনেসও বলা হয়, কারণ হলো তুমি যখন এটাকে বয়েল করবা তখন এই জিনিসটা রিমুভ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যদি অ্যালকালিনিটির ভ্যালু থাকে এবং হার্ডনেসের ভ্যালু থাকে, তাহলে কার্বনেট হার্ডনেস আমরা বলতে পারি এই দুইটা ভ্যালুর মিনিমাম যে ভ্যালুটা। ধরো তুমি টেস্ট করে অ্যালকালিনিটি পাইছো 250 মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো অ্যালকালিনিটি। তুমি হার্ডনেস পাইলা 180 মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট। বলো তো কার্বনেট হার্ডনেস কতটুকু হবে? কেউ নাই তোমরা? জি স্যার আছি। বলো একজন। তোমরা কি বুঝতেছো নাকি জাস্ট এমনি ক্লাস করতেছো? হ্যাঁ, জি স্যার আছে। আসো তো বুঝলাম, আমি যে কোয়েশ্চেন করছি কেউ তো অ্যান্সার দিচ্ছ না। আমি বললাম যে কার্বনেট হার্ডনেস এখানে বলা আছে মিনিমাম অফ টোটাল হার্ডনেস এবং টোটাল অ্যালকালিনিটি। অ্যালকালিনিটির ভ্যালু হলো তোমার 250, ধরো হার্ডনেস আছে 180, তাহলে এই ক্ষেত্রে কার্বনেট হার্ডনেস কতটুকু হবে? সম্পূর্ণটাই বলো, ভ্যালুটা বলো। 180। 180 হবে। ওকে, তাহলে নন কার্বনেট হার্ডনেস কতটুকু হবে? 0। গুড। আচ্ছা, ধরো উল্টা বললাম, হার্ডনেস আছে 300, অ্যালকালিনিটি আছে 200, কার্বনেট হার্ডনেস কতটুকু? 200। নন কার্বনেট হার্ডনেস 100। গুড, বুঝছো তাহলে? আচ্ছা, তাহলে নন কার্বনেট হার্ডনেস কি তোমার ওই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেটা বললাম, এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যদি আদার যে অ্যানায়ন গুলো আছে যেমন সালফেট, হ্যাঁ, ক্লোরাইড, নাইট্রেট, এগুলোর সাথে যদি অ্যাড থাকে সেটা হলো নন কার্বনেট হার্ডনেস। এটাকে পার্মানেন্ট হার্ডনেসও বলা হয়, কারণ এটা তোমার বয়েল করে রিমুভ করা যায় না। হ্যাঁ, তাহলে তুমি টোটাল হার্ডনেস থেকে কার্বনেট হার্ডনেস বাদ দিলেই নন কার্বনেট হার্ডনেস পেয়ে যাবা। তাহলে দেখো ক্যালকুলেশন ইজি, তোমার যদি টোটাল অ্যালকালিনিটি টোটাল হার্ডনেস থেকে কম হয় তাহলে কার্বনেট হার্ডনেস হলো টোটাল অ্যালকালিনিটি, যেটা তোমরা অলরেডি উদাহরণ দিয়ে বুঝলা। আর যদি টোটাল অ্যালকালিনিটি টোটাল হার্ডনেস থেকে বেশি হয় সেক্ষেত্রে কার্বনেট হার্ডনেসটা হলো আসলে কি টোটাল হার্ডনেস। ঠিক আছে, এটা ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে, এটা এর আগেও বললাম। তুমি কি এতটুকু বুঝছো? জি স্যার। ওকে, বুঝলে ক্লাস এতটুকুই। তোমাদের যেটা করতে হবে 6-7 এর ল্যাব ম্যানুয়ালটা রিডিং দিবা, আর আমি ক্লাসে যেগুলো কথা বলছি সেগুলো মিলাইয়ে দেখবা। যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় মিড কুইজের আগে অবশ্যই এসে বুঝে নিবা অফিসে। বুঝা গেছে? তার মানে আছে কি বার? রবিবার না? সোমবার। আছে সোমবার। তাহলে মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে। তোমাদের কুইজ হবে মোস্ট প্রবাবলি 11 তারিখ।